আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী 2024-25 আয়কর বর্ষের অনলাইনে রিটার্ন সাবমিটের সময়সীমা প্রায় শেষের দিকে, অর্থাৎ আর এক সপ্তাহের মতন বাকি আছে। সো অনেকেই দিয়ে ফেলেছেন, অনেকেই দেননি, দিবেন ভাবছেন, হিসাব নিকাশ করছেন বা গুছিয়ে নিচ্ছেন সব। বাট সময় যেহেতু এক সপ্তাহ রয়েছে, এখন অনেক সময়, আপনি যথাসময়ের আগেই দিয়ে দিবেন এটাই প্রত্যাশা করি। কারণ একজন নাগরিকের পক্ষে, অর্থাৎ একজন সচেতন নাগরিক, তিনি অবশ্যই আয়কর দিয়ে থাকেন এবং আপনি নিশ্চয়ই একজন সচেতন নাগরিক, অবশ্যই আয়কর আপনি সময় মতন দিয়ে দেবেন। তো দেখুন, আয়কর রিটার্ন, আজকের ভিডিওটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা আয়কর রিটার্ন দিতে চান বা ভবিষ্যতে দেবেন, তাদের জন্য আপনি যদি আয়কর রিটার্নের একটি গুরুত্বপূর্ণ সাইট সম্পর্কে ভালো নলেজ না রাখেন, তাহলে কিন্তু আপনি আয়কর রিটার্নটা সম্পূর্ণ শুদ্ধতার সাথে দিতে পারবেন। এবং সেটা কি, সেই সেক্টরটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ভিডিওটি কন্টিনিউ করেন, অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিও, অনেক তথ্য সেখান থেকে আপনারা গ্যাদার করতে পারবেন আশা করি। সো আমরা এর জন্য প্রথমেই আপনার যেই অনলাইনের যে ওয়েবসাইটটি রয়েছে, সেখানে আপনি যে টিন নাম্বারটি রয়েছে সেটা, এবং যে পাসওয়ার্ড আপনি রেজিস্ট্রেশন করার সময় ইউজ করেছেন সেটা, এবং পরবর্তীতে একটি ক্যাপচা দিয়ে আপনি আপনার আইডিতে লগ ইন করবেন। আমি করে ফেলেছি। আমি আমার অন্য ভিডিওগুলোতে, অনেকগুলো ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে আয়কর সংক্রান্ত, প্রত্যেকটা ভিডিওতে আমি এগুলো দেখিয়েছি। এখানে দেখাবো না, কারণ ভিডিওটি অনেক বেশি লেংদি হয়ে যাবে। তো আমি জাস্ট বিষয়গুলোকে বলি, সামনে প্রসিড হবো, আপনারা লক্ষ্য করুন মনোযোগের সহিত। তো প্রথমেই দেখুন, এখানে যে অ্যাসেসমেন্ট ইনফরমেশন রয়েছে, আপনি জাস্ট অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকাম ইয়ার এবং ট্যাক্সেবল ইনকাম আছে কি না, ও আপনার রেসিডেন্ট স্ট্যাটাসটা কি, এই বিষয়গুলো ইন ডিফল্ট থাকে। তারপর আপনি চেক দিয়ে নেবেন, পূরণ করে দেবেন আমার অন্য ভিডিও দেখে। তারপর হেডস অফ ইনকাম রয়েছে, আপনি ইনকামের মূল উৎস কী যেটা হয় সেটা এখানে আপনি সাবমিট করে দেবেন। তারপরে দেখুন, এখানে রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ। এগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে দিবেন, আদারওয়াইজ দরকার নেই। তো সেভ অ্যান্ড কন্টিনিউ করে আপনি কিন্তু নেক্সট পেজে চলে যাবেন। ওকে, আপনার তথ্যগুলো ড্রাফট হয়ে যাবে এবং সেভ হয়ে কন্টিনিউ করবেন পরের পেজে। এখানেও কিছু তথ্য রয়েছে, যেমন প্রথমেই রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন। এই এডিশনাল ইনফরমেশনে আপনাকে অবশ্যই লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম আপনাকে বসাতে হবে, এবং যদি রিবেট নিতে চান তাহলে এখানে দিবেন, এবং আদার্স যে তথ্যগুলো আপনি পড়লেই বুঝে যাবেন। এবং ITTNB রিকোয়ারমেন্টস, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনার ITTNB রিকোয়ারমেন্টস পূরণ করতে হবে, এই তথ্যগুলো আপনি পড়লেই বুঝে যাবেন আশা করি। তাহলে এগুলো করার পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে করে নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে। এখানে আপনি ইনকাম যেই সোর্স থেকে করেন তার টোটাল বিবরণ বা ডিটেলসটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপর রিবেটে আপনি যাবেন। রিবেটে গেলে আপনি রিবেট যদি থাকে, অর্থাৎ আপনি যদি কোনো ইন্স্যুরেন্স থাকে, লাইফ ইন্স্যুরেন্স, ডিপোজিট ডিপিএস থাকে, তারপরে অনুমোদিত কোনো সঞ্চয়পত্র থাকে, মিউচুয়াল ফান্ড থাকে, বা কোনো ইনভেস্টমেন্ট স্কিম থাকে, কিংবা যদি স্টকের বিজনেস থাকে, অথবা জিপি ফান্ড থাকে বা আরপি ফান্ড থাকে, এই সংক্রান্ত তথ্যগুলো এখানে বসাবেন, যার উপরে আপনি রিবেট পাবেন। তারপরে এক্সপেন্ডিচারে চলে যাবেন। এক্সপেন্ডিচার আসলে যে কাজটা হয়, যে আপনার খরচ, অর্থাৎ আপনার বাৎসরিক গত অর্থ বছরে যে খরচটা হয়েছে, অ্যানুয়াল এক্সপেন্সটা, সেটা আপনি এখানে ইনক্লুড করবেন। এবং এখানে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস নামে যে অপশনটি রয়েছে, এই অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস করাটা খুবই ইম্পর্ট্যান্ট। এই জায়গায় কিন্তু আপনাকে কী করতে হবে, কাজ করতে হবে। এখানে যদি আপনি কাজ করেন, এবং সেটা কিন্তু আপনার জন্য একটা ভালো দিক হয়ে আসবে। সো এই জায়গায় আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে দেখুন, এখানে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, যারা বিগত বছরে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসের ঘরে কাজ করেছেন, তাদের তথ্যগুলো এখানে সংরক্ষিত থাকবে। জাস্ট অটোফিলে ক্লিক করলে আপনার সমস্ত তথ্যগুলো এখানে আবার রিইনপুট হয়ে যাবে। তো এইটা যদি না করতে চান, তাহলে ধরে যারা নতুন বা যারা পুরাতন অথচ নতুনভাবে তথ্য দিতে চান, বাট আগের তথ্যের সাথে সামঞ্জস্য রেখে আপনারা দিবেন, এই কাজটি করবেন। তো এখানে দেখুন, শুরুতেই এই যে আমি এই জায়গাটায় আপনাদেরকে দেখুন, সবগুলো আপনাদেরকে আমি হাইড করে দেখাচ্ছি, কারণ আদারওয়াইজ আপনারা বুঝবেন না। এখানে দেখুন, এইরকম একটি ফর্মের আকার থাকতে পারে আপনার জন্য। হ্যাঁ, একেবারে কিছুই মনে হচ্ছে নেই, তাই না? এক্স্যাক্টলি বিষয়টা এরকম নয়। এখানে বেশ কিছু সেগমেন্ট রয়েছে। দেখুন, অ্যাসেটসের একটি সেগমেন্ট রয়েছে, লায়াবিলিটিসের একটি সেগমেন্ট রয়েছে, যেটা আউটসাইড বিজনেস, বহির্ভূত, এবং আউটফ্লো, একটি খরচ মানে আউটফ্লো, এটার একটি সেগমেন্ট রয়েছে, এবং সোর্স অফ ফান্ড, অর্থাৎ আয়ের উৎস, সেটার একটি অংশ রয়েছে, এবং লাস্ট ইয়ারের যে ইনকামটা, সেটাও কিন্তু এখানে
টোটাল অ্যাসেটটা লাস্ট ইয়ার নেট অ্যাসেট সেটাও কিন্তু এখানে রয়েছে। তো সবগুলো সিগমেন্ট রয়েছে, আসলে সবগুলো সিগমেন্ট রয়েছে, কিন্তু আমি কাজ করবো কীভাবে, যারা নতুন একবারে বুঝছেন তাদের জন্য বলে এই জায়গায় ড্রপ ডাউন সিস্টেম রয়েছে। আপনি যদি এখানে জাস্ট ক্লিক করেন, দেখুন ক্লিক করলে কিন্তু সব তথ্য কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তো এটা যখন আপনি ওপেন করে ফেলবেন, এখানে দেখুন প্রথমে বিজনেস, ক্যাপিটাল, নন এগ্রিকালচার প্রপার্টি, এবং দেখুন সামনের দিকে আপনি যদি খেয়াল করেন একটি কোশ্চেন মার্ক রয়েছে প্রত্যেকটা অপশনের টেক্সটের সামনে সার্কেলের মধ্যে একটি কোশ্চেন মার্ক রয়েছে। আপনি যদি ঠিক এই কোশ্চেন মার্কে যদি আপনি প্রেস করেন, তাহলে দেখবেন যে এখানে এই কোশ্চেন মার্ক অর্থাৎ এই অপশনটি দ্বারা আপনি কি কাজ করতে পারেন বা এক্স্যাক্ট কোন তথ্যটি এই অপশনে আপনি ইনপুট করবেন এই সংক্রান্ত বিষয়ে এক্সপ্লেইন করা আছে। আপনি জাস্ট পড়ে নিলে বুঝে যাবেন। হ্যাঁ, তো প্রথমেই দেখুন এই অ্যাসেটসের ঘরে আপনি যে বিজনেস অর্থাৎ ব্যবসা সংক্রান্ত যেই মূলধন রয়েছে, নন এগ্রিকালচার যে প্রপার্টি রয়েছে, এগ্রিকালচারাল যে প্রপার্টি রয়েছে, ফাইন্যান্সিয়াল অ্যাসেটস রয়েছে। হ্যাঁ, এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটসের মধ্যে কিন্তু আবার অনেকগুলো ব্যাপার থাকে। সেটা কীরকম, ধরেন শেয়ার, ডিভেঞ্চার, বন্ড, সিকিউরিটিজ অ্যান্ড ইউনিট সার্টিফিকেট, সেগুলো কিন্তু আপনি এখানে ইনপুট করতে পারেন তথ্য। সঞ্চয়পত্র আমি দেখিয়েছি আমার অন্য ভিডিওতে কীভাবে সঞ্চয়পত্র তথ্য ইনপুট করতে হয়, দেখে নেবেন। এখানে জাস্ট এগুলো সবই কিন্তু অ্যাসেট আপনার। হ্যাঁ, তারপরে ডিপোজিট যদি থাকে, ডিপিএস যদি থাকে, লোন থাকে আদার দ্বারা, প্রভিডেন্ট ফান্ড যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, জিপি ফান্ড যাকে বলা হয়, তারপরে আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট যদি অন্য কোনো ফিনান্সিয়াল অ্যাসেট থাকে, মোটর কার যদি থাকে, গোল্ড, ডায়মন্ড, জাম্পস অ্যান্ড আদার আইটেম যদি এই ধরনের কোনো অর্থাৎ আপনার ধাতু বা আপনার গহনা থাকে, সেই বিষয়গুলো, আপনি যদি ফার্নিচার থাকে সেটাও কিন্তু এক ধরনের অ্যাসেট, তাই না? তো অ্যাসেট এগুলো সবই কিন্তু আপনার স্থাবর অস্থাবর সম্পত্তির সমস্ত অপশনগুলো এখানে ইনক্লুড করা আছে। তারপর অন্য ইকুইপমেন্ট যদি থাকে, ইলেকট্রনিক্স আইটেম যদি থাকে, এই সব কিছুই কিন্তু আপনি এখানে চাইলে বসাতে পারেন। ওকে, আচ্ছা, এই সব তো আপনি এখানে বসাতে পারেন। তো একটা একটা ধরে ধরে দেখুন, পার্টিকুলার্স, টাইপ অফ অ্যাকুইজিশন, কোয়ান্টিটি, ভ্যালু, সব কিছু আপনি জাস্ট প্রেস করবেন, ওটা কিন্তু ওপেন হয়ে যাবে। অর্থাৎ দেখুন আমার এখানে যে গ্রিন ব্লু মার্ক করা আছে, আমি যখন এটাকে টিক দিব তখন কিন্তু আমার সব তথ্য এখানে চলে আসবে। ফর এক্সাম্পল আমি যদি ধরি যে আপনার সঞ্চয়পত্র আছে, আপনি সঞ্চয়পত্র এখানে প্রেস দিবেন, দেখুন এটা গ্রিন মার্ক হয়ে গেছে এবং তথ্য বসানোর জন্য এখানে সব তথ্য চলে এসেছে। আপনি সঞ্চয়পত্রের ধরনটা কীরকম, 3 মাস অন্তর অন্তর হলে সেটা দিবেন, রেজিস্ট্রেশন নম্বর বসাবেন, ইস্যু ডেট বসাবেন, এবং আপনার সঞ্চয়পত্রের যে সাবস্ক্রিপশন বা ভ্যালিউটা সেটা কিন্তু আপনি এখানে বসাবেন। আবার উঠিয়ে দিলে কিন্তু সেটা চলে যাবে। তো এইভাবে সমস্ত তথ্য রয়েছে। এটা হলো অ্যাসেটের যেই প্রথম আলোচনা, প্রথম জিয়াটা। এবং অ্যাসেট আউটসাইড বাংলাদেশের বাইরে থেকে যদি কোনো অ্যাসেট থেকে থাকে আপনি সেটাও কিন্তু আপনি এখানে বসাতে পারেন। তো এগুলো সব অ্যাসেটের গড়। এটা হলো অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিসের প্রথম অংশ। এবার আসেন লায়াবিলিটিস। হ্যাঁ, লায়াবিলিটিস গড়ে আপনি দেখবেন যে জাস্ট ক্লিক করলেই দেখবেন borrowing from bank or other FI, অর্থাৎ ব্যাংক বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান থেকে যদি আপনি কোনো ধার নিয়ে থাকেন বা ঋণ করে থাকেন, তাহলে তার তথ্যগুলো এখানে আপনি বসাতে পারবেন। তারপর আনসিকিউরড যদি লোন থাকে, আনসিকিউরড লোনগুলো এখানে বসতে পারেন, এবং অন্য ধরনের যদি ওভারড্রাফট বা লোন থাকে সেগুলো বসতে। তাহলে এটা হলো লায়াবিলিটিসের কথা, এবং এটা অবশ্যই ব্যবসা বহির্ভূত হতে হবে। তারপরে দেখুন এখানে আমি এটাকে হাইড করে দিচ্ছি। আবার এটা ড্রপ ডাউন আছে, আপনি আউটফ্লো করলেন, আপনার এই তথ্যটা অবশ্যই আপনার অটোমেটিক প্রথমটা চলে আসবে, অ্যানুয়াল লিভিং এক্সপেন্স। আপনি যখন এক্সপেন্ডিচারের করে, জাস্ট আমি আপনাদেরকে একটু ইন্ডিকেট করে দেখাই, এই এক্সপেন্ডিচারের করে আপনি যেই খরচটা বসাবেন, অর্থাৎ আপনার বাৎসরিক গত কর বর্ষের যে বা অর্থ বছরে যে খরচটা গিয়েছে আপনার, সেটা ওখানে বসালে এখানে অটোমেটিক্যালি চলে আসবে। আর নিচে দেখুন লস ডিডাকশন অ্যান্ড আদার এক্সপেন্স। তারপর যদি কোনো ব্যবসা বা কোনো কিছুতে লস হয়ে থাকে বা বিয়োগ হয়ে থাকে, ডিডাকশন হয়ে থাকে, সেটা এখানে আপনি বসাবেন। বা অন্য কোনো খরচ থাকলে গিফট, ডোনেশন, কন্ট্রিবিউশন, যদি আপনি কেউ গিফট কাউকে আপনি গিফট করে থাকেন বা ডোনেট করে থাকেন কিংবা কন্ট্রিবিউশন করেন, সেই তথ্যগুলো কিন্তু আপনি এখানে বসাবেন, এবং এটা অবশ্যই আপনার খরচের মাঝেই পড়বে। তবে এই ক্ষেত্রে আপনি যাকে দিবেন তার টিন নাম্বার কিন্তু এখানে লাগবে। সো এই বুঝি কিন্তু আপনি তথ্যগুলো এখানে দিবেন আশা করি। যদি টিন নাম্বার না দেন, যাকে আপনি প্রদান করেছেন, সেটা গিফট হোক, কন্ট্রিবিউশন হোক বা অন্য কোনো মাধ্যম হোক, তাহলে কিন্তু সেই তথ্যগুলো এখানে সফটওয়্যার নেবে না। এই বিষয়টা মাথায় রাখতে। তারপরে দেখুন সোর্স অফ ফান্ড, আপনি জাস্ট এটা ক্লিক করলে একটা সোর্স অফ ফান্ড। তো দেখুন এখানে ইনকাম শোজ ইন দ্য রিটার্ন, অর্থাৎ আপনি রিটার্নে যে ইনকামটা দেখিয়েছেন সেটা টোটালি কিন্তু এখানে দেখাবে। ওকে, এবং এক্সাম্পটেড অর্থাৎ কর অব্যাহতিমুক্ত অর্থাৎ করমুক্ত আয় যেটা, সেটাও দেখাবে, এবং কর আসতে পারে
যে আয়গুলো থেকে সেটাও দেখাবে। তো দুইটার যোগফলই কিন্তু মোট হবে। এবার আদার রেসিপিয়েন্ট রয়েছে, এখানে আদার রেসিপিয়েন্ট আপনার যদি অন্য ধরনের কোনো সোর্স থেকে আপনি টাকা ইনকাম করে থাকেন, সেই তথ্যটাও কিন্তু এই আদার রেসিপিয়েন্ট আপনি বসাতে পারেন, যেহেতু এটা সোর্স অফ ফান্ড। ওকে, আর এটা নেট ওয়েলথ। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসের গড়ে আপনি স্থাবর এবং অস্থাবর সম্পত্তির বা সম্পদের সব কিছুই কিন্তু আপনার এই অ্যাসেটের গড়ে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আপনি বসাতে পারেন, এবং লায়াবিলিটি যদি থেকে থাকে সেটা ঠিক অ্যাসেটের পরেই আপনি বসাতে পারবেন। তারপর আপনি আদার আউটফ্লো যদি থেকে থাকে সেটাতে বসাবেন, অথবা সোর্স অফ ফান্ড সেটা বসাবেন। এবং গত বছর যে সম্পদ দেখিয়েছেন, যারা একেবারে পুরাতন বা একবার হলেও রিটার্ন সাবমিট করেছেন, তাদের জন্য ঠিক এই যে এই ঘরটা, আপনি এই ঘরটা এখানে তথ্য দিয়ে দিবেন। তারপরে সামারি, এই সামারিতে যদি ক্লিক করেন তাহলে দেখুন আপনি যত সম্পদ, আয়, ব্যয় সব কিছু দেখিয়েছেন, এবং আপনার এই সব কিছুর বিয়োগফল যদি ডিফারেন্স যদি 0 আসে, তাহলে বুঝতে হবে আপনার সমস্ত তথ্য সঠিক, এবং এই রিটার্নটা যদি আপনি সাবমিট করেন সেটা সঠিক রিটার্ন হিসাবেই কনসিডার করা হবে। আর যদি আপনি সেটা না করতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার এই জায়গাটায় একটু হেরফের হয়ে যাবে, এবং কখনই এই ডিফারেন্স 0 না হলে সেটা কী হবে না, গ্রহণযোগ্য হবে না। তবে কীভাবে ডিফারেন্স 0 বানাতে এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে একাধিক ভিডিও রয়েছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটির কাজগুলো করতে হবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কীভাবে কাজগুলো করতে হয়। আসলে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস নিয়ে আমার অনেক বড় ধরনের ভিডিও রয়েছে, মাস্টার ভিডিও রয়েছে এই চ্যানেলে, বিগত বছরের রয়েছে, এই বছরেরও রয়েছে, সেগুলো দেখে নিতে পারেন। এখানে জাস্ট আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিলাম, যে যারা বোঝেন না, স্পেশালি নতুন, আর যারা পুরাতন, তাদেরকে একটু রিমাইন্ডে দিয়ে দিলাম যে কাজগুলো এইভাবে করতে হয়। সো এরপর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাকে আমার চ্যানেলের সাথেই থাকুন। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।